বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের দশম শ্রেণীর যে ভলিউম 1 রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা, সেই ভলিউম 1-এর বাংলা বিষয়ের ক্লাস করব মডেল সেট 5। প্রথমেই দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আচ্ছা, তার আগে বেশ কিছু কথা বলে দিই। তোমরা যারা পিডিএফ কিনতে চাইছো অবশ্যই কিনতে পারবে। আমাদের হোয়াটসঅ্যাপে মাধ্যমে তোমরা পিডিএফ কিনতে পারবে। এই পিডিএফটা কম দামে। তো তোমরা দশম শ্রেণীর সমস্ত পিডিএফ পাবে। এটা যেহেতু বাংলার পিডিএফ, এটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে তৈরি করা। এই পিডিএফের মধ্যে যতগুলো মডেল সেট প্লাস প্রশ্নপত্র এ টু জেড করা রয়েছে। টোটাল 19টা মডেল প্রশ্ন এবং পর্ষদ প্রশ্নপত্র নিয়ে টোটাল 20টা সেট। তো কম দামে আমাদের কাছ থেকে অনেকে কিনছে, তোমরাও কিনতে পারো। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। এই কথাটা বললাম কারণ যারা পিডিএফ কিনবে না, তোমরা ফ্রিতে অন্তত স্ক্রিন দেখে দেখে উত্তরগুলো লিখে নেবে। দেখো, একে তাকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি হলো উত্তর করবে যেটা তপনের গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। 1-2 প্রশ্ন দেখো। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কবি ছদ্মনাম হলো উত্তর করবে শ্রীপন্ত। 1-3 প্রশ্ন দেখো। অনেক ধরে ধরে টাইপরাইটার লিখে রেখেছেন মাত্র একজন, তিনি হলেন উত্তর কবি অনন্তশঙ্কর রায়। মায়ার বাঁধনে বেঁধেছে আমায়, এখানে বাঁধন হলো উত্তর কবি সমধার্য কর্ম। কম বেশি 20টি শব্দে উত্তর লেখো বলা রয়েছে। দেখো 2-এর একে, তার যে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের কোন ঘটনাকে সবচেয়ে অপমানের বলা হয়েছে? আশাপূর্ণা দেবীর জ্ঞান চক্ষু গল্পে নিজের লেখা গল্প পড়তে গিয়ে তখন দেখে যে তার মেসো মশাই গল্পের আগাগোড়া সংশোধন করে দিয়েছে। তপন নিজের লেখার মধ্যে অন্যের একজন ভাষা পড়াটাই তপনের কাছে সবচেয়ে অপমানের বলে মনে হয়েছে। ঠিক আছে, এটাই লিখবে। 2-2 প্রশ্ন দেখো। আমরা ভিখারি 12 মাস, আমরা 12 মাস ভিখারি কেন? দেখো, শঙ্কর ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সাধারণ খেটে খাওয়া বিপন্ন মানুষ ইতিহাস ও অধিকার থেকে বঞ্চিত। তারা প্রতিকূল পরিস্থিতি অস্তিত্ব রক্ষার সংকটে পড়ে 12 মাস ধরে দাঁড়ে দাঁড়িয়ে, অর্থাৎ লোকের বাড়িতে বাড়িতে আর কি ভিখারি সেজে ঘুরে বেড়াতে বাধ্য হয়। 2-3 দেখো। আজ যখন পশ্চিম দিগন্তে কী ঘটেছে? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় যখন পশ্চিম দিগন্তে অর্থাৎ পাশ্চাত্য দেশগুলোতে দস্যু ও সাম্রাজ্যবাদী অত্যাচার ঝড়ের দাপটের সময় ঘনীভূত হয়েছিল, তখন সেখানে অশুভ ধ্বনিতে সন্ধ্যার শেষ রশ্মি বা দিনের শেষ আলো নিভে আসছিল। 2-4 দেখো। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু আর কি। কোন আঘাতে পরিণতির কথা বলা হয়েছে? শ্রীপন্থের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রখ্যাত ঐতিহাসিক শৈলজানন্দ মুখোপাধ্যায় ফাউন্টেন পেন সংগ্রহে নেশার কথা বলতে গিয়ে আর কি লেখক জানিয়েছেন যে অসাবধানবশত নিজের হাতের কলমটি বুকে ফুটে দিয়েই লেখক ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল বলে শোনা যায়। তারপর দেখো নেক্সট 2-5 প্রশ্ন। অলপ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও। যে তৎপুরুষ সমাস পূর্বপদের বিভক্তি যেমন এ, তে এগুলোতে আর কি লোপ পায় না, তাকে অলপ তৎপুরুষ বলা হয়। উদাহরণ কি? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম এখানে র এর বিভক্তি লোপ পায়নি। ঠিক আছে? অথবা তেলে ভাজা সমান সমান কি না তেলে ভাজা। ঠিক আছে? তারপরে দেখো নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 2-6 প্রশ্ন দেখো। বলা রয়েছে দিগু কথাটির অর্থ কি? ব্যাকরণে কোন প্রসঙ্গে এটি ব্যবহৃত হয়? দিগু কথাটির আক্ষরিক অর্থ হলো দুটি গরুর বিনিময় কেনা। ব্যাকরণে এই সমাসের প্রসঙ্গে একটি ব্যবহৃত হয়। ঠিক আছে? ব্যাকরণে সমাস প্রসঙ্গে এটি ব্যবহৃত হয়। ঠিক আছে, মনে রাখবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এখানে পূর্বপদ সংকোচক বিশেষণ হয় এবং পরপদের অর্থে প্রাধান্য থাকে আর কি। যেমন পঞ্চবটি। ঠিক আছে, উদাহরণটা কি না পঞ্চবটি, এটাই হচ্ছে উদাহরণ। তারপর দেখো কম বেশি 20টি শব্দ উত্তর দাও। তারপর দেখো নেক্সট কম বেশি 60 শব্দে উত্তর দাও। তপনের মাথায় ঢোকে না, সে কি পড়ছে? তপন কি পড়েছিল, কেন তার মাথায় ঢোকেনি? তপন কি পড়েছিল না, তপন সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো তার নিজের লেখা গল্প প্রথম দিন পড়েছিল। মাথায় না ঢোকার কারণ? গল্পটি পড়ার সময় তপন লক্ষ্য করে যে তার নতুন মেসোমশাই কারেকশন করার নামে গল্পের আগাগোড়া বদলে দিয়েছে। যেখানে তপনের নিজস্ব পৌরিকতা বা ভাষা বলতে কিছুই অবশিষ্ট ছিল না। ঠিক আছে, অবশিষ্ট ছিল না আর কি। পরিচিতি সেই লেখাটি পড়তে গিয়ে তপন হতভম্ব হয়ে যায়, তাই সেটি তার মাথায় ঢুকছিল না। 3-2 দেখো বলা রয়েছে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের লোহার হাতকড়ি নিয়ে আসার কারণ কি? ওরা বলতে কাদের বোঝানো হয়েছে বলতো? রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় ওরা বলতে নখদন্তহীন বর্বর ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকদের বোঝানো হয়েছে। হাতকড়ি নিয়ে আসার কারণ? দেখো, সাম্রাজ্যবাদী শক্তিগুলো আফ্রিকার সহজ সরল মানুষকে দাসে পরিণত করতে ও তাদের সম্পদ লুট করতে এসেছিল। প্রকৃতি যে সম্পদ আর কি।
এই শোষণ ও পরাধীনতার শৃঙ্খল বোঝাতেই কবি লোহার হাতকড়ির কথা বলেছেন। তাদের এই আগমনের উদ্দেশ্যে ছিল তাদের এই আগমনের উদ্দেশ্য ছিল আফ্রিকার উপর অমানবিক অত্যাচার চালিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা। কম বেশি ১৫০ শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। সে আহ্লাদ খুঁজে পায় না। কার কথা বলা হয়েছে? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? আহ্লাদ খুঁজে না পাওয়ার কথা দেখো এখানে কীভাবে বলা রয়েছে। খুঁজে না পাওয়ার কথা আর কি। দেখো কার কথা বলা হয়েছে বলো তো? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র কিশোর তপনের কথা বলা হয়েছে। আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ, তপনের দীর্ঘ প্রতীক্ষার পর তার নিজের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছিল। স্বাভাবিকভাবে এটি তার কাছে চরম আনন্দের বিষয় হওয়ার কথা ছিল, কিন্তু তার এই আনন্দ বা আহ্লাদের মুহূর্তেই বিষাদে পরিণত হয় যখন সে গল্পটি পড়তে শুরু করে। মূল সংকট দেখো, তপন দেখে যে তার ছোট্ট মেসোমশাই কারেকশান বা সংশোধন করা অছিলায় গল্পের প্রতিটি লাইন এবং ভাষা নিজের মতন করে দেয় বা দিয়েছিলেন। ছাপার অক্ষরে নিজের নাম থাকলেও পাকাপাকিভাবে হাতের লেখা পাঠ করা তপনের কাছে থাকলেও ভেতরের গল্পটি আর তপনের ছিল না। নিজের কাঁচা হাতের লেখা বদলে অন্য একজনের পাকাপোক্ত হাতের লেখা পাঠ করা তপনের কাছে চরম অপমানের মনে হয়েছিল। ঠিক আছে, নিজের কৃতিত্বের অভাব এবং মেসোমশাইয়ের অতিরিক্ত অনাকুল্য তার মৌলিকতাকে গ্রাস করায় সে সেই সাফল্যের মাঝে কোনো প্রকৃত আহ্লাদ খুঁজে পায়নি। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটি? কার অপেক্ষায়? মেয়েটি কীভাবে দিন কেটেছে তা আলোচনা করো। মেয়েটির পরিচয় হচ্ছে পাবলো নেরুদার অসুখী একজন কবিতায়। সেই মেয়েটি বলতে কথকের প্রিয়তমা বা তার ভালোবাসার মানুষের কথা বলা হয়েছে। তিনি দরজার সামনে দাঁড়িয়ে কথকের ফিরে আসার প্রতীক্ষা করেছিল। কার অপেক্ষায়? কথক বা যুদ্ধের কারণে দেশত্যাগী সৈনিকের অপেক্ষায় মেয়েটি দাঁড়িয়েছিল। কীভাবে দিন কেটেছে দেখো, অপেক্ষার প্রহর। কথক চলে যাওয়ার পর একটা একটা করে সপ্তাহ এবং বছর অতিক্রান্ত হয়। বৃষ্টির জলে কথকের পায়ের চিহ্ন ধুয়ে যায় এবং সেই জায়গায় ঘাস জন্মায়। সময় নিষ্ঠুরতা, সময় দীর্ঘ প্রবাহকে কবির মাথার ওপর দিয়ে নেমে আসা পাথরের পর পাথর এর সঙ্গে কবি তুলনা করেছে। প্রতিটি বছর ছিল মেয়েটির কাছে অত্যন্ত ভারী ও যন্ত্রণাদায়ক। ধ্বংস ও মাঝেও অমরতা। বিধ্বংসী যুদ্ধ এলো, সব কিছু চূর্ণ বিচূর্ণ হলো, শহর জ্বলে গেল, দেহতারা টুকরো হয়ে পড়ল। কিন্তু যুদ্ধের সেই ভয়াবহ রক্তক্ষয়ী অগ্নিকাণ্ড মেয়েটির ভালোবাসা মৃত্যু ঘটাতে পারেনি। মৃত্যুহীন এক অনন্ত প্রতিরক্ষা নিয়ে সে কথকের অপেক্ষায় অবিচল থেকেছে। 4-3 প্রশ্ন এটা আমি দেখো এখানে দাগ নাম্বারটা 4-3 দিয়েছি ঠিকই, তোমাদের বইতে কিন্তু দেখো ওখানে লেখা রয়েছে অথবা বলে। ঠিক আছে, তো দেখো এখানে বলা রয়েছে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি নৈরাশ্যপীড়িত হলেও শেষে আশাবাদকেই অবলম্বন করেছে। আলোচনা করো। দেখো নৈরাশ্যের চিত্র। শঙ্খ ঘোষের কবিতায় বিপন্ন মানুষের চরম সংকটের ছবি ধরা পড়েছে, যেখানে মাথার ওপর বোমারু বিমান, পায়ে হিমানি বাঁধ এবং চারিদিকে মৃতদেহের স্তূপ। তারপর দেখো এই মানুষগুলোর কোনো ইতিহাস নেই, তারা আশ্রয়হীন ও ভবঘুরে হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে চরম নৈরাশ্যের প্রতীক আশারবাদের প্রকাশ। তো দেখো এখানে এত অন্ধকার ও অনিশ্চয়তার মাঝে কবি হাল ছাড়েননি। তিনি বিশ্বাস করতেন যে যখন পৃথিবী ধ্বংসের মুখে এবং মানুষ চরম একা, তখন একমাত্র পথ হলো একে অপরের হাত ধরা। উপসংহার: বেঁধে বেঁধে থাকা বা সংঘবদ্ধ হওয়ার মাধ্যমে কবি মৃত্যুপুরীতে নতুন প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছেন। অল্প কিছুর মানুষের সমন্বিত প্রচেষ্টাই যে আগামী জয়গান গাইতে পারে। কবির এই আহ্বান কবিতার শেষে এক প্রবল আশাবাদের ইঙ্গিত দেয়। কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও বলা রয়েছে। পণ্ডিতরা বললেন, কলমের দুনিয়ায় যা সাহিত্যিকের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন কীভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল? বিপ্লবের কারণ শ্রীপন্থের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে ফাউন্টেন পেনের আবির্ভাবকে এক যুগান্তকারী ঘটনা বলা হয়েছে। পুরনো পদ্ধতির অবসান। ফাউন্টেন পেনের আগে মানুষকে বারবার দোয়াতে কলম ডুবিয়ে লিখতে হতো, যা ছিল সময় সাপেক্ষ ও ঝামেলার। তারপর দেখো আধার ও কালি। লুই এডসন ওয়াটারম্যানের হাত ধরে আসা এই পেন কালির আধার তৈরি করা হয়, এই পেনের ফলে বারবার কালিতে ডোবানোর মুক্তি মেলে
এবং লেখা অনেক দ্রুত ও সাবলীল হয়, অর্থাৎ বারবার আর কালিতে ডোবাতে হয় না, কালিটা যেহেতু এতে জমা থাকে অর্থাৎ রিজার্ভ থাকে। সার্বজনীনতা, এই কলম মানুষের হাতের মুঠোয় লেখালেখি এক নতুন স্বাধীনতা এনে দেয় এবং দোয়াত কলমের যুগ শেষ হয়ে যায়, কলমের আধুনিকতার যুগের সূচনা হয়। পাচকদের প্রশ্ন দেখো, মুঘল দরবারে একদিন তাদের কত না খ্যাতি, কত না সম্মান। তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের মানে গুণপনা এবং সম্মানের পরিচয় দাও। পরিচয়, তাদের বলতে মধ্যযুগের বিশিষ্ট লিপিকুশলী বা ক্যালিওগ্রাফিস্ট, যাদের কথা বলা মানে যাদের বাংলায় লিপিশিল্পী বা লিপিকর বলা হতো, কথা তাদের কথাই বলা হয়েছে এখানে আর কি। গুণপনা, তাদের গুণপনাটা কেমন দেখো, এদের হাতে লেখা ছিল মুক্তোর মতন সুন্দর। একজন লিপিকর এতই নিপুণ ছিলেন যে তাদের হাতের লেখা শৈল দেখেই চেনা যেত কে কোনটি লিখেছে। সম্মান দেখো, মুঘল আমলে তাদের রাজদরবারের উচ্চ মর্যাদা ও জাগিরদার দেওয়া হতো। সাধারণ মানুষ এদের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করত, ঠিক আছে, কারণ তখন ছাপার যন্ত্র ছিল না এবং পুঁথি নকল করার জন্য লিপিকরদের উপরই সবই নির্ভর করতে হতো। এবার দেখো 6 থেকে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে বা যে কোনো। তারপর দেখো 6 থেকে কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও সহায়ক পাঠ কোনটি থেকে। রবীন্দ্রনাথ, আচ্ছা 6-1 প্রশ্ন দেখো, রবীন্দ্র সরোবরের 1 মাইল সাঁতার প্রতিযোগিতা কোন উপন্যাস অবলম্বনে এই প্রতিযোগিতার বিবরণ দাও। প্রেক্ষাপট, উপন্যাসের শুরুতে রবীন্দ্র সরোবরের 1 মাইল অর্থাৎ দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার বর্ণনা পাওয়া যায়। প্রতিযোগিতায় লেখক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতারে যাচ্ছিল। এর মধ্যেই কৃতি সিংহ ভিড়ের মধ্য থেকে এক রোগাপটকা মেয়েকে অর্থাৎ কনিকে দেখতে পায় এবং অন্য প্রতিযোগীদের টক্কর দিয়ে অসাধারণ তেজে সাঁতার দিচ্ছিল সে বা সাঁতরে ছিল। কনির অংশগ্রহণ, কনি কোনো ক্লাবের হয়ে নয় বরং ব্যক্তিগতভাবে সেখানে নাম না লিখেই সাঁতরেছিল। তার বাবা মানে তার হার না মানা মনোভাব এবং জেদ ক্ষিতীশের নজর কেড়েছিল। তারপর দেখো 6-2 দাগের প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল? ঠিক আছে, এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল তা সংক্ষেপে লেখো। অভিযোগ, ক্ষিতীশের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি পুরনো আমলের কোচিং পদ্ধতি অনুসরণ করেন, সাঁতারুদের প্রতি কঠোর এবং অভ্র আচরণ করেন এবং নিয়ম শৃঙ্খলার নামে একতন্ত্র চালান। ক্ষিতীশের বক্তব্য, এর উত্তরে ক্ষিতীশ এর ক্লাবের সভায় স্পষ্টভাবে জানিয়েছিল যে সে সাঁতারে সাফল্য পেতে গেলে কঠোরের পরিশ্রম ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। তিনি পদত্যাগের হুমকি দিলেও নিজের আদর্শ থেকে বিচ্যুত হতে অস্বীকার করেন এবং প্রমাণ করেন যে ক্লাবের সত্তা রাজনীতির চেয়ে তার কাছে সাঁতারুদের উন্নতি বেশি বড়। এবার দেখো চলিত কথায় অনুবাদ করো। তোমরা তোমাদের বই থেকে ইংরাজিটা দেখে নেবে, আমি বাংলা অনুবাদ এখানে জাস্ট করে দিয়েছি পিডিএফের মধ্যে। কম্পিউটার হলো বিজ্ঞানের এক নতুন বিস্ময়। পূর্ণচ্ছেদে লিখবে, এটি মুহূর্তের মধ্যে হাজার হাজার গণনা করতে পারে। পূর্ণচ্ছেদে লিখবে, এটি এর স্মৃতিতে লক্ষ লক্ষ তথ্য অসংখ্য তথ্য আর কি জমা রাখতে পারে। এটি খুব নিজেই এটি খুব সহজেই আর কি সেগুলো আবার মনেও করতে পারে অর্থাৎ খুঁজে বের করতে পারে, ঠিক আছে। মনে হচ্ছে কম্পিউটার ভবিষ্যতের মানব সভ্যতাকে শাসন করতে চলেছে, এটাই লিখবে। এর বাংলানুবাদ এটাই, তোমরা তোমাদের বই থেকে ইংলিশটা দেখে নেবে। এই ছিল টোটাল তোমাদের ক্লাস 10-এর যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে 2026-এর, তার বাংলার মডেল সেটের 5-এর সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান ফ্রিতে করে দিলাম। যারা যারা পিডিএফ নিয়ে পড়াশোনা করছে তো অবশ্যই তারা তো করছেই, তোমরাও যদি নিতে চাও অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে। ক্লাস 10-এর সমস্ত সাবজেক্টের পিডিএফ কপিও আমাদের কাছ থেকে অল্প দামে কিনতে পারবে। আর ফ্রিতে ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখো। যারা কিনবে না তোমরা এরকমই স্ক্রিন দেখে দেখে লিখে নেবে।